স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Second Anglo-Maratha War, 1803–05. Lord Wellesley came to India in 1798 and aggressively followed his policy of subsidiary alliance. The Marathas earlier refused all offers to accept subsidiary alliance, however, their internal differences ultimately drove them into Wellesley's trap. দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ 1803–05। লর্ড ওয়েলেসলি 1798 সালে ভারতে আসেন এবং আক্রমণাত্মকভাবে তার সহযোগী জোটের নীতি অনুসরণ করেন। মারাঠারা এর আগে সহায়ক জোট গ্রহণের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যাই হোক তাদের অভ্যন্তরীণ পার্থক্য শেষ পর্যন্ত ওয়েলেসলির ফাঁদে ফেলে দেয়। Flashback, Peshwa Baji Rao II, first reign, 1796–1802, his first reign saw the Second Anglo-Maratha War, 1803–05. After the death of Nana Fadnavis, March 1800, the Pune court once again fell victim to various court conspiracies. Peshwa fled, took refuge in Bassein and approached Wellesley for help. This gave the British an ideal opportunity to intervene in the Maratha affairs. Baji Rao II accepted subsidiary alliance and signed the Treaty of Bassein in 1802. ফ্ল্যাশব্যাক, পেশওয়া বাজি রাও II, প্রথম রাজত্ব 1796–1802, তার প্রথম রাজত্ব দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ 1803–05 দেখেছিল। নানা ফড়নবিসের মৃত্যুর পর মার্চ 1800 পুনা আদালত আবারও বিভিন্ন আদালতের ষড়যন্ত্রের শিকার হয়। পেশওয়া পালিয়ে বেসিনে আশ্রয় নেন এবং সাহায্যের জন্য ওয়েলেসলির কাছে যান। এটি ব্রিটিশদের মারাঠা বিষয়ে হস্তক্ষেপ করার একটি আদর্শ সুযোগ দেয়। বাজি রাও II সহায়ক জোট গ্রহণ করেন এবং 1802 সালে বেসিনের চুক্তিতে স্বাক্ষর করেন। Treaty of Bassein, Subsidiary Alliance, the 31st of December 1802, this Treaty of Perpetual and General Alliance, was signed between Peshwa Bajirao II and the English Company. It was a treaty of subsidiary alliance. The main provisions of the treaty were as follows. বাসেইনের চুক্তি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, 31শে ডিসেম্বর 1802, পেশওয়া বাজিরাও II এবং ইংরেজ কোম্পানির মধ্যে চিরস্থায়ী এবং সাধারণ জোট এর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি সাবসিডিয়ারি অ্যালায়েন্সের একটি চুক্তি ছিল। চুক্তির প্রধান বিধানগুলি নিম্নরূপ ছিল: 1. Peshwa accepted the company's protection and had to pay a large annual subsidy. 2. Peshwa accepted that an English army will be stationed at Pune and no European enemy of the English will be kept in the Maratha army. 3. Peshwa accepted that his foreign relations with other states will go under British control. 1. পেশওয়া কোম্পানির সুরক্ষা গ্রহণ করেছিলেন এবং একটি বড় বার্ষিক ভর্তুকি দিতে হয়েছিল। 2. পেশওয়া মেনে নিয়েছিলেন যে পুনাতে একটি ইংরেজ সেনা মোতায়েন থাকবে এবং মারাঠা সেনাবাহিনীতে ইংরেজদের কোন ইউরোপীয় শত্রু রাখা হবে না। 3. পেশওয়া স্বীকার করেছিলেন যে অন্যান্য রাজ্যের সাথে তার বৈদেশিক সম্পর্ক ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যাবে। In this way, the Peshwa, i.e. the head of the Maratha Confederacy, lost his independent authority and eventually the other Maratha chiefs were also reduced to a similar position of subordination to the company. This affected the patriotic feelings of other Maratha chiefs and provoked the Second Anglo-Maratha War that began the breakup of the Maratha Confederacy. Daulat Rao Scindia and Raghuji Bhonsle immediately formed an alliance against the English. They tried to include Yashwant Rao Holkar but could not succeed. Gayakwad remained neutral. Thus even in time of national danger, the Maratha chiefs did not unite. এইভাবে পেশওয়া অর্থাৎ মারাঠা কনফেডারেসির প্রধান তার স্বাধীন কর্তৃত্ব হারান এবং শেষ পর্যন্ত অন্যান্য মারাঠা প্রধানরাও কোম্পানির অধীনতার অনুরূপ অবস্থানে হ্রাস পায়। এটি অন্যান্য মারাঠা প্রধানদের দেশপ্রেমিক অনুভূতিকে প্রভাবিত করে এবং দ্বিতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধকে উস্কে দেয় যা মারাঠা সংঘের বিচ্ছেদ শুরু করে। দৌলত রাও সিন্ধিয়া এবং রঘুজি ভোঁসলে অবিলম্বে ইংরেজদের বিরুদ্ধে একটি জোট গঠন করেন। তারা যশবন্ত রাও হোলকারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি। গায়কওয়াদ নিরপেক্ষ ছিলেন। এভাবে জাতীয় বিপদের সময়ও মারাঠা প্রধানরা ঐক্যবদ্ধ হননি। The English decided to attack all Maratha regions. The war was fought in two main centers in Deccan under Arthur Wellesley and in North India under General Lake. It was also fought in three sub-centers namely Gujarat, Bundelkhand and Orissa.
ইংরেজরা সমস্ত মারাঠা অঞ্চল আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধটি আর্থার ওয়েলেসলির অধীনে দাক্ষিণাত্যের দুটি প্রধান কেন্দ্রে এবং জেনারেল লেকের অধীনে উত্তর ভারতে সংঘটিত হয়েছিল। গুজরাট, বুন্দেলখণ্ড এবং উড়িষ্যা নামে তিনটি উপকেন্দ্রেও যুদ্ধ হয়েছিল। In the Deccan, Wellesley defeated the combined armies of Scindia and Bhonsle in the Battle of Assai, near Aurangabad, September 1803, and the Battle of Argaon, near Burhanpur, November 1803. দাক্ষিণাত্যে ওয়েলেসলি সিন্ধিয়া এবং ভোসলের সম্মিলিত বাহিনীকে আসাইয়ের যুদ্ধে আওরঙ্গাবাদের কাছে সেপ্টেম্বর 1803 এবং আরগাঁওয়ের যুদ্ধে বুরহানপুরের কাছে নভেম্বর 1803 পরাজিত করেন। In the north, Lord Lake defeated Daulat Rao Scindia in the Battle of Delhi, September 1803, and the combined armies of Scindia and Bhonsle in the Battle of Liswari, near Alwar, November 1803. General Lake captured Aligarh, Delhi and Agra. It is noteworthy that now the control of Delhi passed from the Marathas into British hands, and once again the blind Mughal ruler, Shah Alam II, became a pensioner of the company. He had first become a pensioner of the company after his defeat in the Battle of Buxar in 1764. উত্তরে লর্ড লেক দিল্লির যুদ্ধে সেপ্টেম্বর 1803 দৌলত রাও সিন্ধিয়াকে এবং লাশওয়ারির যুদ্ধে আলওয়ারের কাছে নভেম্বর 1803 সিন্ধিয়া ও ভোসলের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। জেনারেল লেক আলিগড়, দিল্লি এবং আগ্রা দখল করে। এটি উল্লেখযোগ্য যে এখন দিল্লির নিয়ন্ত্রণ মারাঠাদের কাছ থেকে ব্রিটিশদের হাতে চলে গেছে এবং আবারও অন্ধ মুঘল শাসক শাহ আলম II কোম্পানির পেনশনভোগী হয়েছিলেন। যুদ্ধে পরাজয়ের পর তিনি প্রথম কোম্পানির পেনশনভোগী হয়েছিলেন 1764 সালে বক্সারের। In this way, Scindia and Bhonsle faced total defeat within 5 months and had to sign 2 separate treaties with the English company. এইভাবে সিন্ধিয়া এবং ভোসলে 5 মাসের মধ্যে সম্পূর্ণ পরাজয়ের মুখোমুখি হন এবং ইংরেজ কোম্পানির সাথে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর করতে হয়। Treaty of Deogaon, the 17th of December 1803, this treaty of subsidiary alliance was signed between Raghuji Bhonsle and the company. As per this treaty, Bhonsle lost to the English company the territories of Balasore, Cuttack and entire kingdom west to the Wardha river. Bhonsle agreed to keep a British resident in Nagpur. M. Elphinstone was sent for this post. দেওগাঁও চুক্তি 17 ডিসেম্বর 1803 রঘুজি ভোসলে এবং কোম্পানির মধ্যে সহায়ক জোটের এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে ভোসলে বালাসোর, কটক এবং সমগ্র রাজ্য ওয়ার্ধা নদীর পশ্চিমে ইংরেজ কোম্পানির কাছে হারায়। ভোসলে একজন ব্রিটিশ বাসিন্দাকে নাগপুরে রাখতে রাজি হন। এম এলফিনস্টনকে এই পদে পাঠানো হয়েছিল। Treaty of Surji Erjangao, the 30th of December 1803, this treaty was signed between Scindia and the company. As per this treaty, he gave the company a large part of his kingdom including the territory between the Ganga and the Yamuna. He agreed to keep a British resident Sir John Malcolm as his court. As per another treaty, Treaty of Burhanpur, the 27th of February 1804, Scindia entered subsidiary alliance with the company. সুরজি আরজানগাঁও চুক্তি 30 ডিসেম্বর 1803 এই চুক্তিটি সিন্ধিয়া এবং কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে তিনি গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল সহ তার রাজ্যের একটি বড় অংশ কোম্পানিকে দিয়েছিলেন। তিনি একজন ব্রিটিশ বাসিন্দা স্যার জন ম্যালকমকে তার আদালতে রাখতে রাজি হন। অন্য একটি চুক্তি অনুসারে বুরহানপুরের চুক্তি 27 ফেব্রুয়ারি 1804 সিন্ধিয়া কোম্পানির সাথে সহায়ক জোটে প্রবেশ করেন। War with Yashwant Rao Holkar. Until now Holkar had kept himself away from the war, but in April 1804, war between him and the British began. Holkar defeated Colonel Monson near Kota and advanced towards Delhi. But Delhi was successfully defended by local resident there, Lt. Colonel Octor Lawney. One detachment of Holkar's army was defeated in the Battle of Ding, while another detachment which was being led by Holkar himself was defeated by General Lake. Holkar fled to Amritsar and asked the Sikhs for help. But the Sikhs refused. Now he began considering peace with the British. At the same time, the shareholders of the East India Company felt that continuous wars were proving costly. Company's directors felt that it was time to stop expansion. Similarly, the Home Government in Britain was facing financial crunch at a time when Napoleon was re-emerging as a threat in Europe. Thus Wellesley was recalled and Sir George Ballow was sent to India, who made peace with Holkar.
In this way, expansion under Wellesley was checked just before the end, yet the company had now emerged as the supreme power in India. যশবন্ত রাও হোলকারের সাথে যুদ্ধ এখন পর্যন্ত হোলকার নিজেকে যুদ্ধ থেকে দূরে রেখেছিলেন, কিন্তু 1804 সালের এপ্রিল মাসে তার এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ শুরু হয়। হোলকার কোটার কাছে কর্নেল মুনসনকে পরাজিত করে দিল্লির দিকে অগ্রসর হন, কিন্তু দিল্লি সফলভাবে রক্ষা করেছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল অক্টোরলোনি। রিংয়ের যুদ্ধে হোলকারের সেনাবাহিনীর একটি দল পরাজিত হয়, অন্যদিকে হোলকারের নেতৃত্বে আরেকটি সৈন্যদল জেনারেল লেকের কাছে পরাজিত হয়। হোলকার অমৃতসরে পালিয়ে যান এবং শিখদের সাহায্য চান, কিন্তু শিখরা তা প্রত্যাখ্যান করে। এখন তিনি ব্রিটিশদের সাথে শান্তির কথা ভাবতে শুরু করলেন। একই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারহোল্ডাররা অনুভব করেছিলেন যে ক্রমাগত যুদ্ধগুলি ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে। কোম্পানির পরিচালকরা মনে করেন যে এটি সম্প্রসারণ বন্ধ করার সময়। একইভাবে ব্রিটেন স্বরাষ্ট্র সরকার এমন এক সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল যখন নেপোলিয়ন ইউরোপে হুমকি হয়ে উঠছিলেন। এভাবে ওয়েলেসলিকে প্রত্যাহার করা হয়েছিল এবং স্যার জর্জ বার্লোকে ভারতে পাঠানো হয়েছিল, যিনি হোলকারের সাথে শান্তি স্থাপন করেছিলেন। এইভাবে ওয়েলেসলির অধীনে সম্প্রসারণ শেষ হওয়ার ঠিক আগে পরীক্ষা করা হয়েছিল, তবুও কোম্পানি এখন ভারতের সর্বোচ্চ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল। Treaty of Rajpurghat, the 24th of December 1805, this treaty was signed between Yashwantrao Holkar and the English company. As per this treaty, Holkar agreed to renounce all claims to the north of the river Chambal and the Bundi Hills, Bundelkhand, but at the same time, he got back the major part of his lost kingdom. The English also promised not to disturb Holkar's possessions in Mewar and Malwa. The Treaty of Rajpurghat marked the end of the Second Anglo-Maratha War. রাজপুরঘাটের সন্ধি 24শে ডিসেম্বর 1805 এই চুক্তিটি যশবন্ত রাও হোলকার এবং ইংরেজ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুসারে হোলকার চম্বল নদী এবং বুন্দি পাহাড়ের বুন্দেলখণ্ড উত্তরে সমস্ত দাবি ত্যাগ করতে সম্মত হন, কিন্তু একই সময়ে তিনি তার হারানো রাজ্যের প্রধান অংশ ফিরে পান। ইংরেজরাও প্রতিশ্রুতি দিয়েছিল যে মেওয়ার এবং মালওয়াতে হোলকারের সম্পত্তিতে বিরক্ত হবে না। রাজপুরঘাটের চুক্তি দ্বিতীয় ইঙ্গো-মারাঠা যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে। The result of Second Anglo-Maratha War was that it tore apart the Maratha Confederacy. দ্বিতীয় অ্যাংলো-মারাঠা যুদ্ধের ফলাফল ছিল যে এটি মারাঠা কনফেডারেসিকে বিচ্ছিন্ন করে দেয়। Governor General Lord Hastings, 1813-23, if Lord Wellesley had succeeded in expelling the French and establishing the company's military ascendancy in India, Lord Hastings succeeded in unmistakable terms in establishing the British paramountcy in India. In fact, Hastings completed the fabric of British supremacy in India, almost exactly the way his predecessor had planned it. Prior to becoming the Governor-General of India, Lord Hastings had served the British forces in the American War of Independence. In India, he adopted an aggressive forward policy and waged extensive wars, thus completing and even consolidating Wellesley's policy. গভর্নর জেনারেল লর্ড হেস্টিংস 1813-23 লর্ড ওয়েলেসলি যদি ফরাসিদের বিতাড়িত করতে এবং ভারতে কোম্পানির সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে সফল হন, তবে লর্ড হেস্টিংস ভারতে ব্রিটিশদের সর্বশ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অবিশ্বাস্যভাবে সফল হন। প্রকৃতপক্ষে হেস্টিংস ভারতে ব্রিটিশ আধিপত্যের ফ্যাব্রিক সম্পূর্ণ করেছিলেন, প্রায় ঠিক যেভাবে তার পূর্বসূরি এটি পরিকল্পনা করেছিলেন। ভারতের গভর্নর জেনারেল হওয়ার আগে লর্ড হেস্টিংস আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সেবা করেছিলেন। ভারতে তিনি একটি আক্রমণাত্মক অগ্রগতির নীতি গ্রহণ করেন এবং ব্যাপক যুদ্ধ পরিচালনা করেন, এইভাবে ওয়েলেসলির নীতি সম্পূর্ণ এবং এমনকি সুসংহত করেন। Expansion under Lord Hastings. His governorship saw the Anglo-Nepal War, the suppression of the Pindaris and the Third Anglo-Maratha War. Lord Hastings' era marks a milestone in the expansion and consolidation of British power in India. লর্ড হেস্টিংসের অধীনে সম্প্রসারণ, তার গভর্নরশিপ অ্যাংলো-নেপাল যুদ্ধ, পিন্ডারিদের দমন এবং তৃতীয় অ্যাংলো-মারাঠা যুদ্ধ দেখেছিল। লর্ড হেস্টিংসের যুগ ভারতে ব্রিটিশ শক্তির সম্প্রসারণ ও একত্রীকরণের একটি মাইলফলক হিসেবে চিহ্নিত। Administrative reforms. Though Hastings' genius was more suited for war, yet his era saw some significant administrative reforms thanks to his capable band of administrators that included Sir John Malcolm, Sir Thomas Munro,
Mountstuart Elphinstone, Jenkins and Charles Metcalfe. প্রশাসনিক সংস্কার যদিও হেস্টিংসের প্রতিভা যুদ্ধের জন্য বেশি উপযোগী ছিল, তবুও তার যুগে কিছু উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার দেখা যায় তার দক্ষ ব্যান্ড প্রশাসকদের জন্য ধন্যবাদ, যার মধ্যে ছিলেন স্যার জন ম্যালকম, স্যার টমাস মুনরো, মাউন্টস্টুয়ার্ট এলফিনস্টন, জেনকিন্স এবং চার্লস মেটকাফ। Monroe, governor of Madras in 1820, established the Rayatwari system of Lord Hastings' land settlement in Malabar, Canara, Coimbatore, Madura and Dindigul. Under it, the settlement was made directly with the ryots, i.e. the actual tiller of soil. In the northwest provinces, the Mahalwari system was introduced in 1822. Under it, the settlement was made with a village community or mahal. Hastings modified Cornwallis' laudable system of separating the judiciary from the executive, and henceforth the collector could hold the office of the magistrate also. 1820 সালে মাদ্রাজের গভর্নর মুনরো মালাবার, কানাড়া, কোয়েম্বাটোর, মাদুরার এবং ডিন্ডিগুলে লর্ড হেস্টিংসের জমি বন্দোবস্তের রায়তওয়ারি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। এর অধীনে বন্দোবস্তটি সরাসরি রাইটদের সাথে, অর্থাৎ মাটির প্রকৃত চাষের সাথে তৈরি হয়েছিল। উত্তর পশ্চিম প্রদেশগুলিতে 1822 সালে মহালওয়ারি প্রথা চালু হয়। এর অধীনে গ্রাম সম্প্রদায় বা মহলের সাথে বন্দোবস্ত করা হয়েছিল। হেস্টিংস কর্নওয়ালিসের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার প্রশংসনীয় ব্যবস্থাকে সংশোধন করেন এবং অতঃপর কালেক্টর ম্যাজিস্ট্রেটের পদেও অধিষ্ঠিত হতে পারেন। Suppression of Pindris, the robber bands. It is popularly believed that the term Pindri is of Marathi origin, meaning consumer of pinda, a fermented drink. The Pindris were first heard of in 1689 during the Mughal invasion of Maharashtra and were referred to as irregular horsemen attached to the Maratha army, serving without pay but instead receiving the license to plunder. The declining Mughal authority, the weak regional states and repeated Maratha raids created conditions in India for the rise of the Pindris like masses of putrefaction in animal matter. The Pindris, often described as scavengers of the Marathas, greatly swelled in ranks during Wellesley when native armies were disbanded in large numbers. In fact, the Pindris were a heterogeneous mix of elements drawn from disbanded soldiers, hardy peasants, idle and unscrupulous men. পিন্ডারিদের দমন, রবার ব্যান্ড। এটা জনপ্রিয়ভাবে বিশ্বাস করা হয় যে পিন্ডারি শব্দটি মারাঠি উৎপত্তি, যার অর্থ পিন্ডার ভোক্তা, একটি গাজানো পানীয়। পিন্ডারিদের কথা প্রথম শোনা গিয়েছিল 1689 সালে মহারাষ্ট্রে মুঘল আক্রমণের সময় এবং তাদেরকে মারাঠা সেনাবাহিনীর সাথে সংযুক্ত অনিয়মিত ঘোড়সওয়ার হিসাবে উল্লেখ করা হয়েছিল। তারা বিনা বেতনে সেবা করেছিল কিন্তু পরিবর্তে লুণ্ঠনের লাইসেন্স পেয়েছিল। ক্ষয়িষ্ণু মুঘল কর্তৃত্ব, দুর্বল আঞ্চলিক রাজ্য এবং বারবার মারাঠা অভিযান ভারতে পিন্ডারিদের উত্থানের জন্য পরিস্থিতি তৈরি করেছিল, যেমন প্রাণী পদার্থে বিচ্ছিন্নতার সংখ্যা। পিন্ডারিদের প্রায়ই মারাঠাদের ম্যাথর হিসাবে বর্ণনা করা হয়। ওয়েলেসলির সময় যখন দেশীয় সৈন্যবাহিনী প্রচুর সংখ্যায় ভেঙে দেওয়া হয়েছিল তখন তাদের দলে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রকৃতপক্ষে পিন্ডারিরা ছিল বিচ্ছিন্ন সৈন্য, কঠোর কৃষক, নিষ্ক্রিয় এবং নীতিহীন পুরুষদের থেকে সৃষ্ট উপাদানগুলির একটি ভিন্নজাতীয় মিশ্রণ। The chief characteristic of Pindri plunders was their speed and secrecy. Even before it was possible to gain any information of their movement, their operation was over. They came like swarms of locusts, destroying and plundering whatever came in their way. পিন্ডারি লুণ্ঠনের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের গতি ও গোপনীয়তা। তাদের গতিবিধির কোনো তথ্য পাওয়া সম্ভব হওয়ার আগেই তাদের অভিযান শেষ হয়ে যায়। তারা পঙ্গপালের ঝাঁকের মতো এসেছিল, তাদের পথে যা আসে তা ধ্বংস ও লুণ্ঠন করে। In the early 19th century, the chief Pindri leaders who emerged were Chittu, Wasil Muhammad and Karim Khan. The Pindris gradually extended their area of operation and in 1812, plundered the English districts of Mirzapur and Shahbad and later the northern Circars. In 1816, instigating Lord Hastings to take stern action against them. He planned to suppress the Pindris and defeat the Marathas in one sweep. Hastings collected a large army, himself took the command of the North Force and delegated the charge of the Deccan to Sir Thomas Hislop. 19 শতকের গোড়ার দিকে প্রধান পিন্ডারি নেতারা আবির্ভূত হন চিতু, ওয়াসিল মুহাম্মদ এবং করিম খান। পিন্ডারিরা ধীরে ধীরে তাদের কার্যক্রমের ক্ষেত্র প্রসারিত করে এবং 1812 সালে
মির্জাপুর এবং শাহাবাদ এবং পরবর্তীতে উত্তর সার্কাস 1816 সালে ইংরেজ জেলাগুলি লুণ্ঠন করে লর্ড হেস্টিংসকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্ররোচিত করে। তিনি পিন্ডারিদের দমন এবং মারাঠাদের এক ঘাগুনিতে পরাজিত করার পরিকল্পনা করেছিলেন। হেস্টিংস একটি বৃহৎ সৈন্য সংগ্রহ করেন, নিজে উত্তর বাহিনীর কমান্ড নেন এবং ডেকানের দায়িত্ব স্যার টমাস হিসল্পের কাছে অর্পণ করেন। By January 1818, the Pindaris were effectively crushed. Karim Khan surrendered, Wasil Muhammad committed suicide in British custody while Chitu escaped into the forests where he was devoured by a tiger. 1818 সালের জানুয়ারির মধ্যে পিন্ডারিদের কার্যকরভাবে চূর্ণ করা হয়েছিল। করিম খান আত্মসমর্পণ করেন, ওয়াসিল মুহম্মদ ব্রিটিশ হেফাজতে আত্মহত্যা করেন এবং চিটু বনে পালিয়ে যায় যেখানে তাকে একটি বাঘ গ্রাস করে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।